আজকাল আমি বাসা থেকে বেরোবো না, আমার ছেলেটা অনেক দিন পর বাড়ি ফিরতেছে, দেশে ফিরবে। হ্যাঁ, রাখি রাখি। কিরে, তোর এতক্ষণও সিঁড়ি পরিষ্কার করাই শেষ হয় নাই? হ্যাঁ, তুই তো একটা কাজও সময় মতো শেষ করতে পারিস না। এই রাশেদের জন্য শরবত বানাইছস? না, হাতের কাজটা শেষ হলি বানাই দিতাছি। এতক্ষণ ধরে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? আমার রাশেদ এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে তার সামনে লেবু শরবত দিতে হইব। যা যা, তার শরবত বেড়া। কই রাশেদের মা, মাহি, তোমরা কই, তাড়াতাড়ি আসো। আমার রাশেদ এসে পড়ছি? না, এখনো আসে নাই, তবে আসার সময় হয়ে গেছে। সালাম লাগবো না, তুই ভালোভাবে পৌঁছাইছস, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কি যে শান্তি, কতদিন পর তোমাদের দেখলাম। আব্বা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছো সেটা কর। অনেক ভালো আছি, স্পেশালি আজকে তো অনেক ভালো। মা, তোমার শরীরের কি খবর? আমার শরীরটা তো ভালোই আছে বাবা, কিন্তু তুই এমন হয়ে গেছিস কেন, এমন শুকাই গেছিস কেন? তুই কি এনে খাওয়া দাওয়া ঠিক মতো করস নাই? আমি একদম ঠিক আছি মা, তুমি আমাকে অনেকদিন পরে দেখছো তো, তাই মনে হচ্ছে যে আমি শুকিয়ে গেছি। কিরে মাহি, তোর পড়ালেখার কি খবর? খুবই ভালো চলছে ভাইয়া, তুই এসেছিস, এখন আরো জোশ হবে। এই শরবত বানাতে গিয়ে কি বললি নাকি? শরবত কই? এই শরবত বানাতে এত দেরি হলো কেন? হ্যাঁ, আমার ছেলে সেই কখন এসে দাঁড়ায় আছে, এতক্ষণ ধরে একটু শরবত পানি। এই রান্নাঘরে কি করতেছিলি? হ্যাঁ, কি করতেছিলি? শরবত বানাইতেছিলি নাকি না মোবাইলে ছেলেদের সাথে গল্প করতেছিলি? কোনটা? আড্ডা মারতেছিলি, তাই না? আমি কারোর লগে ফোনে কথা কই নাই, যে সিনির বইম খুঁজে পাইতাছিলাম না, এর লেগা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? মা, ওনার সাথে এত বাজে ব্যবহার করছো কেন? উনি কে? কে আবার? দেখা বুঝতে পারতেছিস না? আমাদের বাসার কাজের মেয়ে, একটা কাজে ঠিক মতো করে না, সব কাজে ফাঁকিবাজি। এই দাঁড়াছিস কেন? যাই এখান থেকে। যাবে মানে? এত দূর জার্নি করে আসলাম, একদম তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এই দেন তো আপনি শরবতটা। বাহ, আপনি তো দারুণ শরবত তৈরি করেন, ধন্যবাদ আপনাকে। একদম ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। যা রান্না করে যা। এই যাস মানে কই যাস? গ্লাসটা ধুয়ে আসি। গ্লাস রাখতে হইব না, আগে রাশেদের রুমটায় গিয়ে ও রুমটা সুন্দর করে পরিষ্কার করবি, তারপর নতুন বিছনা পাইতা ঘরটা একদম ফিটফাট সুন্দর করে দিবি। যা। এই দাঁড়া, গাটগাট গাটগাট করে চলে যেতেছিস। এই যে এই লাগেজগুলো, এই সুটকেসগুলো কে নিবে? হ্যাঁ, এগুলো নিয়ে যা। যা এই গ্লাস ওপেন কর। না না না, আমার সুটকেস কাউরে নিতে হবে না, আমারটা আমি নিতে পারবো। ভাইয়া তুই কি বলছিস? বাড়িতে চাকর বাকর থাকতে তুই এগুলো উপরে নিয়ে যাবি? এই লাগেজগুলো উপরে নিয়ে যা। নে ধর, এটা ধর, এটা মাথায় নে, এটা মাথায় নে আগে। না না না, যাইতো না। রাখতো নিতে দে না, নিতে দে। এই বাবা, কি এগুলো কি? মাথায় উঠা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনাকে না আমার খুব পরিচিত পরিচিত লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, কোথায়। হ্যাঁ, আমার এক ফুফাতো বোন আছে, নাম ফারজানা। বলতে পারেন যে ও আমার ছোটবেলার খেলার সাথী, আমরা একসাথে খেলেছি, আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, দুষ্টামি করেছি, একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা। আমার সেই ফুফাতো বোন ফারজানার সাথে আপনার চেহারা অনেক মিল। 7-8 বছর ধরে ওদের সাথে কোনোই যোগাযোগ নেই। আমার বিশ্বাস ফারজানা দেখতে আপনার মতোই হয়েছে। আপনার ফুফাতো বোন এখন আমার মতোই হয়েছে দেখতে। সত্যি? ফারজানাকে কি আপনি দেখেছেন? এই যে আপনার সামনে দাঁড়ায় রয়েছে। মানে?
মানে আমি আপনার ফুফাতো বোন ফারজানাই। তুমি ফারজানা? তুমি জানো আমি কত চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার, তোমার সাথে ফুফুর সাথে ফুফার সাথে কত চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। আমি বাবাকে মাকে বারংবার তোমাদের কথা জিজ্ঞেস করেছি, ওনারা আমাকে বলছেন তোমরা ভালো আছো, কিন্তু আমি এটা কি দেখতেছি ফারজানা, তুমি তুমি আমাদের বাড়ির কাজের বুয়া, মানে তোমার মামার বাড়িতে তুমি কাজের বুয়ার কাজ করো। সবই আমার কপাল। ফারজানা কি হয়েছে তুমি সব আমাকে খুলে বলো প্লিজ। ফারজানা তুমি আমাকে সব বলো। গত 4-5 বছর আগে আব্বার একটা অনেক বড় অসুখ ধরা পড়ছে। আম্মাই আব্বার চিকিৎসা করার লেগা জমি জামা বিটা বাড়ি যা ছিল সব চালাইছে, চিকিৎসা করেছে, কিন্তু না আব্বা বাঁচে নাই। আর এই শোকে আমার মা মানসিকভাবে ভেঙে গেছে। এরপর ঢাকায় নিয়ে এলো আপনি গো এখানে। মায় মনে টের পেয়েছিল আগে হে আর বেশি দিন বাঁচবো না, এর লেগে মামারে নিয়ে আয়া মামারে কইলো আমার মায়ের একটু দেখা হই না রাখো। এরপর থেকে এই বাড়িতে থাকি। আমার মায়ে বিনা চিকিৎসায় দুইটা মইরা গেছে রাশেদ ভাই। সকিনা বাবু বিনা চিকিৎসায় মারা গেছে? আমার আব্বা কোথায় ছিল? আমার আব্বা তোমাদের হেল্প করে নাই? বলো ফারজানা, আমার ফুফুর চিকিৎসার জন্য আব্বা টাকা দেয় নাই? অনেক করছে মামা মামি, 3-4 বছর ধরে তো এই জায়গায় আছি। খাওন পরুন সবকিছুতেই তো অনেক টাকা যায়। আমিও চিন্তা করলাম একটা বাড়িতে ফাও খাইয়া লাভ আছে, এজন্য কাজকর্ম করে রাখাই। এই তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? হ্যাঁ, আমার ছেলেটা এতদিন পর বাড়িতে আসছে, ওর খাওয়া দাওয়া করতে হবে না? ওর ক্ষুধা লাগে নাই? যা রান্না করে যা, তোর মা বাজার আনছে, যা দেখ মুড়ি আছে, মাছ আছে, বড় বড় মাছ আছে, এত বড় বড় পিস করবি বুঝছিস, ফ্রাই করবি, ভাজা করবি, আর চিংড়ি মাছগুলো ভুনা করবি, কোরমা রান্না করবি, সাদা পোলাও করবি, যা শিখে যা। চল একটু সবজি করবি, শাক রান্না করবি। জি মামি। চুপ করতে পারে, একটা কাজ ঠিক মতো করতে চায়। বাবা রাশেদ, তুই আজকে মজা করে পেট ভরে খাবি। শোন না, তোর বাবা তোর জন্য খুব সুন্দর একটা মেয়ে মানে পাত্রী ঠিক করছে তোর বিয়ের জন্য। তার বন্ধুর মেয়ে, দেখতে যেমন সুন্দর তেমন শিক্ষিত তেমন ভদ্র, আচার আচরণ কথাবার্তা অনেক ভালো। বাবা কালকে তাহলে আমরা মেয়েটারে দেখতে যাই। মা আমি অনেক দূর জার্নি করে আসছি, আমি একটু একা থাকতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুই একা থাক না, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা একটু মাথায় রাখিস, একটু চিন্তা করিস। কালকে আমরা সকালবেলা মেয়েটারে দেখতে যাব, ঠিক আছে? আর যদি পছন্দ হয়ে যায় তাহলে কালকে কথাবার্তা ফাইনাল করে আসবো, একদম পাকা কথা দিয়ে এখনো বিয়ের ডেট পেট ঠিক করে আসবো। থাক বাবা, তুই একটু রেস্ট নে, আমি দেখি ওই ছেলে রান্না বান্না ঠিক মতো করতেছি না, সারাক্ষণ খালি জ্বালায় আমার। ভাই সাহেব, আমার একমাত্র মেয়ে ঝুমুর, মাশাআল্লাহ, যেমন নম্র তেমন ভদ্র, লেখাপড়ায় ফার্স্ট ক্লাস, আজ পর্যন্ত কোনো ক্লাসে দ্বিতীয় হয় নাই। কাজকর্মের কথা কি বলবো ভাই, বাড়ির এমন কোনো কাজ নাই যা আমার মেয়ে করতে পারে না। সব কাজ আমার মেয়ে নিজে একা করে, কাউকে কিচ্ছু করতে দেয় না। আমার মেয়ে জামা কাপড় ধুইলে আপনার কাছে মনে হবে মাত্র মার্কেট থেকে নতুন জামা কিনে নিয়ে আসছেন। আর রান্না বান্নার কথা কি বলবো, আমার মেয়ে যখন রান্না বান্না করে সেই খাবার যখন আপনি খাবেন, আপনি পাতিলা সুদ্ধা চেটে খাবেন, এত মজা হয়। বাবা বাবা, মেয়েকে দেখে আমার মনে হয়েছে মেয়ে কিন্তু খুব গুণবতী। রাশিদের আব্বা, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ভাবিকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কিরে ভাইয়া, চুপ করে আছিস কেন? হবু ভাবি কি পছন্দ হয়েছে? আমার পছন্দের কিছু নাই, আব্বা আম্মার পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে আমারও কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। তো রাশেদ, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। আব্বা আমার জিজ্ঞাসা করার কিছুই নেই। আরে জিজ্ঞেস করার কি আছে, আমার ছেলেরও তো মেয়েকে খুব পছন্দ হয়েছে। মামুনি, তোমার কিছু জিজ্ঞেস করার আছে? জি না আন্টি, আমার কিচ্ছু জিজ্ঞাসা করার নেই।
আচ্ছা তুমি বলো আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? জি আন্টি, হয়েছে। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। রাশেদের আব্বা, ছেলে মেয়ের পছন্দ আছে, ছেলে মেয়ের কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। তাহলে হারুন ভাই, আগামী 15 তারিখ হচ্ছে গায়ে হলুদ আর 16 তারিখে বিয়ে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। কি বলো বাবা, তোমার আপত্তি আছে? কি আপত্তি আছে আমাকে বলো। তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার চাওয়া পাওয়া পূরণ করার জন্য। না আঙ্কেল, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিছুই লাগবে না। কিছুই লাগবে না? তাহলে বিয়েতে আপত্তি করছিস কেন? কেন আপত্তি করতেছি আব্বা আমি নিজেও জানি না, কিন্তু আমার মন টানতেছে না এই বিয়েতে। ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারবো না আব্বা। আঙ্কেল, এই বিয়েটা যদি আমি করি, আপনার মেয়ে অথবা আমি কেউই সুখী হব না। আপনি আমার মাফ করবেন আঙ্কেল। রাশেদ, রাশেদ, রাশেদ! এই রাশেদ, এই তুই কি জানিস, তুই কি বুঝতে পারছিস তুই হারুন ভাইয়ের কাছে আমারে কত ছোট করছিস? আরে যেখানে বিয়ের কথাবার্তা ঠিকঠাক, দিনক্ষণ ঠিকঠাক, সেখান থেকে তুই হুট করে কিছু না বলে চলে আসলি কেন? কারণ ওই মেয়ের আমি বিয়ে করব না আব্বা। আরে তুই তো বিয়ে করার জন্যই এত বছর পর বিদেশ থেকে দেশে আসছিস। আমরা মেয়ে দেখতে গেলাম, মেয়েটা দেখতে সুন্দর, ভদ্র, নম্র, শিক্ষিত একটা মেয়ে, পরিবার ভালো, সেখানে বিয়ে করবি না? তাহলে কোন রাজকন্যাকে তুই বিয়ে করবি শুনি? আমি কোনো রাজকন্যারে বিয়ে করব না আব্বা, আমি ফারজানারে বিয়ে করব। রাশেদ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই কাজের মেয়ে ফকিন্নির বাচ্চাকে তুই বিয়ে করবি? মা, ফারজানা কাজের মেয়ে না, ও আমার ফুফুর মেয়ে, আমার ফুফাতো বোন। ফুফু মারা যাওয়ার সময় আব্বার কাছে ফারজানার দায়িত্ব বুঝাই দেখছিল, কিন্তু তোমরা সবাই ওরে কাজের মেয়ে বানায় রাখছো। আর না মা, ফারজানারে বিয়ের পাত্রী হিসাবে আমার পছন্দ হয়েছে, আমি তারই বিয়ে করব। রাশেদ ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মতো একটা দুঃখী মাইয়া বিয়া করে কেমনে সুখে থাকবেন? আমারে আমার দুঃখ নিয়ে বাঁচতে দেন। আমি কোনো দিন কোনো পুরুষ মানুষের বিয়ে করব না। নারী পুরুষের জীবনে বিয়ে করা ফরজ। আমি তোমার পছন্দ করি ফারজানা, তুমি সত্যি করে কও তো, তুমি আমার পছন্দ করো না? আব্বা, আমি ফারজানার বিয়ে করবো, আপনি ব্যবস্থা করেন। অসম্ভব! আমি বাইসা থাকতে এই ফকিন্নির মায়ের লগে তোর বিয়া কোনোদিনও দিব না, হইতেও দিব না। আব্বা, থুতু উপরে মারলে কিন্তু নিজের গায়ে পড়ে। ফারজানা ফকিন্নির বাচ্চারা, আর যদি ফারজানা ফকিন্নির বাচ্চা হয় তাহলে আপনিও কিন্তু, কারণ ফারজানার মা আপনার বোন, আপনি ভুলে যাবেন না। আমি ফারজানারই বিয়ে করব, আমি ফারজানার বিয়ে করব, আপনাদের সমস্যা কি? ছি ভাইয়া, তোর পছন্দ এত খারাপ, তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি? এই মেয়ে সাদা চামড়া দেখে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছস? আচ্ছা, তুই কি একবারও নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করস না? আচ্ছা তুই বল, এই যে এই মেয়ের সাথে তোর যায়? এই হারামজাদি আমার ছেলেরে তাবিজ করছে, তোমার বোনের মেয়ে আমার ছেলেরে নিশ্চয়ই পানির সাথে কিছু মিশিয়ে খাওয়াই দিছে, এই জন্য তোর বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এই এই হারামজাদি, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই রং ঢং করে আমার ছেলের মাথাটা খারাপ করছিস। হ্যাঁ, তুই আমার ছেলেরে পাগল বানায় তুই বিয়ে করবি? আমি বাইচা থাকতে কোনোদিন তুই আমার ছেলেরে বিয়ে করতে পারবি না। আজকে তোর আমি মেরে ফেলাম। এত বড় সাহস! মা, খবরদার মা, খবরদার! যদি ফারজানার গায়ের কেউ একটা অন্যায় ভাবে টোকাও দাও, আমি এই বাড়িঘর ধ্বংস করে ফেলামু। তোমরা আমার ভিন্ন রূপ দেখবা। আমি ফারজানারই বিয়ে করব। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার আর ফারজানার বিয়ে বাধা হয়ে দাঁড়ায়। আমারে আপনার বিয়া করা লাগবো না, আমি তো কইতাছি আর ঝামেলা পাকায়েন না। চাল চুলাহীন একটা মানুষ বিয়া করে আপনি ভালো থাকবেন না। মামা মামি আপনার লেগে একটা ভালো মাইয়া দেখা দিব, আপনি আরে বিয়া করেন, আমার বিয়া লাগবো না। আব্বা,
আমি ফারজানাকেই বিয়ে করব, নাইলে এই জীবন আমি বিয়েই করবো না আব্বা। Vigo, 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 Vigo Electronics. Vigo, 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 Vigo Electronics. ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। কি ব্যাপার ফারজানা, এত রাতে আকাশের দিকে তাকিয়ে কি দেখো? তারা গভীরে আমার আব্বা আম্মারে খুঁজি, এরা তো গেছে গা। চিন্তা করতেছি আমারে কবে ডাকবো, আমি কবে হাগু কাছে যাব। এমন কথা বলো না ফারজানা, তোমার কি মনে আছে ছোটবেলায় আমরা দুজন ছিলাম জোরের কবুতর? ছোটবেলায় তুমি আর আমি একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত দুইজন জামাই বউ খেলেছি, তুমি আমাকে জামাই ডাকতা, আমি তোমাকে বউ ডাকতাম। বিশ্বাস করো, তখন থেকেই মনে প্রাণে আমি তোমাকেই বউ হিসাবে মেনে নিয়েছি। আজকে যখন আব্বা আম্মা আমাকে বিয়ের জন্য পাত্রী দেখাইতে নিয়ে গেল, আমি না ওই পাত্রীর দিকে তাকাইতেই পারতেছিলাম না, কারণ বারবার আমার চোখের সামনে তোমার মুখটাই ভেসে উঠতেছিল ফারজানা। আমি কখনো আব্বা আম্মার সাথে এইভাবে কথা বলি না, কিন্তু আমি আজকে বলছি ফারজানা, আমি পারতেছি না ফারজানা, আমার কি করা উচিত তুমি বলো। আমি তোমাকে ছাড়া দুনিয়ার আর কাউকে আমার বউর জায়গায় স্থান দিতে পারবো না, আমি মাইনা নিতে পারবো না ফারজানা। রাশেদ ভাই, ছোটবেলার আবেগ দিয়ে ভাববেন না, আবেগ কাইটা গেলে অনেক কষ্ট হইব। তাই বলতেছি, মামা মামি যার লগে আপনার বিয়া ঠিক করছে হ্যারে বিয়া করেন, তা নাইলে আপনি অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিবেন। তোমারে বিয়া করা যদি ভুল সিদ্ধান্ত হয় ফারজানা, এই ভুল আমি জীবনে বারবার করতে চাই। তোমার মনে নাই ফারজানা, ফুফু মানে তোমার আম্মার কাছে আমি কত সময় ধরে থাকতাম? আমি আমার মার চেয়ে বেশি সময় তোমার মায়ের কাছে কাটিয়েছি। অনেকে তো ভুল করতো, মনে করতো যে আমার ফুফুই আমার মা। আমার সেই ফুফুর মেয়ে হয়ে তুমি তোমার মামার বাড়িতে কাজের মেয়ে হিসাবে কাজ করবা, এটা তো হইতে পারে না ফারজানা। আমি যদি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করি ফারজানা, তাহলে দুইটা সমস্যা হবে। এক, আমি অথবা ওই মেয়েটা কোনোদিনই আমাদের সংসার জীবনে সুখী হতে পারবো না। দুই, তোমাকে সারা জীবন এই বাড়িতে কাজের মেয়ে হিসাবেই থাকতে হবে ফারজানা, তোমার কোনোদিন একটা ভালো বিয়ে হবে না। আমি তোমার জীবনটা এইভাবে নষ্ট হইতে দিতে পারি না ফারজানা। প্লিজ প্লিজ ফারজানা, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করতে তুমি রাজি হও ফারজানা। আমার জীবনে এমনি নষ্ট। আমার আব্বা আম্মা যেদিন মরে গেছে, এদিন থেকে আমার জীবন নষ্ট। আপনি আর কি নষ্ট করবেন? আপনি বুঝতেছেন না কেন? আপনি যে আমার বিয়ে করতে চাইতেছেন, এটা মামা মামি মাইনা নিব না। ওটা আমার বিয়ে করলে আপনার এই পরিবারে অশান্তি হবে। আপনি শুধু শুধু পরিবারে অশান্তি করেন না। তোমাকে বিয়ে করে যদি আমাকে অশান্তির আগুনে জৈলাপুরে ছাই হয়ে যাইতে হয় ফারজানা, সেই আগুনে আমি জৈলাপুরে ছাই হয়ে যেতে চাই। কিন্তু তুমি যদি আমার বিয়ে না করো ফারজানা, কালকে সকাল আমি এই দেশ ছেড়ে বিদেশ চলে যাব। কোনোদিন আমি আর এই দেশে ফিরে আসবো না। কি কোন আপনি এগুলা? আমি যা বলতেছি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বলতেছি ফারজানা, আজকের রাত হবে এই দেশে আমার শেষ রাত। বলো ফারজানা বলো, কারণ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার ভবিষ্যৎ জীবন। বলো তুমি আমার বিয়ে করবা কিনা? মা, বাবা, কে কোথায় আছো? এখানে আসো, দেখো তোমার ছেলে কি করছে। ও আল্লাহ গো, আমার একমাত্র ছেলে কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। রাশেদ, এটা কি করলি? এটা করতে পারলি? আব্বা, আমি তো কোনো মহাভারত অশুদ্ধ করি নাই, তোমাদেরও কোনো ক্ষতি করি নাই। একটু আগে কাজী অফিসে যায় আমরা একজন আরেকজনকে বিয়ে করছি। ফারজানা এখন এই বাড়ির, মানে তোমাদের পুত্রবধূ। ফারজানারে তোমরা বরণ করে নাও মা। অসম্ভব, আমি এ বিয়ে মানি না। তাকে বরণ করা তো দূরে থাক, কোনোদিন আমি বউ হিসাবে তাকে এই বাড়িতে আশ্রয় দিব না, আমি কোনোদিন মেনে নেব না। আমিও মানি না। এই হারামজাদি, এই তুই কি মনে করছিস? হ্যাঁ, আমার সহজ সরল ছেলেটারে ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া বিয়ে করে তুই কি মনে করছিস এই বাড়িতে তুই সংসার করবি? অসম্ভব।
আমি বাইসা থাকতে তোরে কোনোদিন এই বাড়িতে সংসার করতে দিব না। এখন এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বাইরে যা, আর তা না হলে আমি তোরে ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বাইর করে দেব, কয়ে দিলাম। আপনি মুখ সামলায় কথা বলবেন আম্মা। আপনি কি আমার এই বাড়ির কাজের মায়া ভাবছেন যে আপনি আমার ঝাড়ু দিয়া মারবেন আর আমি কিচ্ছু কমো না? হ্যাঁ, আমি এই বাড়ির কাজের মাইয়া না, আমি এই বাড়ির পুত্রবধূ। আপনার যতটুকু অধিকার আছে না আম্মা, ততটুকু অধিকার কিন্তু আমারও আছে। আর এই বাড়িতে যদি আপনি থাকতে পারেন তাহলে আমিও থাকতে পারি, আর এই বাড়িতে যদি আমি না থাকতে পারি না আম্মা, খোদার কসম আমি আপনারও থাকতে দেব না। ফারজানা, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর মুখের উপর এত বড় কথা বলিস? ও মা, আপনার স্ত্রী যদি আমার সাথে এত বড় কথা বলতে পারে তাহলে আমি বলতে পারবো না? আপনারা কি মনে করছেন আমি ভাইসা আসছি এখানে? ভাইসা আসি নাই। একটা কথা কান খুইলা শুইনা রাখেন, কাজী অফিসে যাইয়া 10 জন সাক্ষী রাইখা কলেমা পইরা কবুল বইরা 1 কোটি টাকা দেন মোহরে আপনার পোলারে বিয়া করছি। 1 কোটি টাকা কাবিন? রাশেদ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই 1 কোটি টাকা কাবিন দিয়া এই ফকির নির্বাচনে বিয়ে করে আনছস? আব্বা 1 কোটি কেন, 100 কোটি হইলেও তো আমার কোনো সমস্যা নাই। আমি তো ফারজানার এই জীবনে কোনোদিন ছাড়বো না। তোরে ছাড়তে হইব, এই মাইয়ার সাথে আমি তোরে সংসার করতে দিব না। যেহেতু আপনার ছেলের আমি বিয়ে করছি, কথা দিতেছি মরণের আগ পর্যন্ত আপনার ছেলের সাথে সংসার করব, এই বাড়িতেই থাকবো। আপনিও যদি আমার এই বাড়িতে বাইর করে দিতে চান তাহলে আপনার ওই বাড়িতে বাইরে যাইতে। রাশেদ, তোর সামনে এই হারামজাদি আমার এত বড় একটা কথা কইলো, আর তুই খাড়াই খাড়াই শুনলি, কোনো প্রতিবাদ করলি না? তুমি যে এতক্ষণ যাবত আমার বউর সাথে এত বাজে ব্যবহার করলা, কই আব্বা তো কিছু বললো না? আমি নতুন বিয়ে করে নিয়ে আসছি, তোমরা নতুন বউকে বরণ না করে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। শোনো মা, এত ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নাই। ফারজানাকে আমি বিয়ে করেছি, সে তোমাদের পুত্রবধূ, তাকে বরণ করে নাও। অসম্ভব, বরণ করা তো দূরে থাক, আমি এই বাড়িতে একটুও জায়গা দেব না। সমস্যা নেই, জান আমি যদি নিজের বড় নিজে হই তোমার সমস্যা আছে? আমি এই বাড়ির মধ্যেও ঢুকবো, নিজের নিজে বরণও করবো, দেখি পৃথিবীর কোন শক্তি আমারে আটকায়। দাঁড়ায় থাকবা, আসবা না? দাঁড়ায় থাকার জন্য তো বিয়ে করিনি, আমি আসতেছি ফারজানা। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? আয় খবরদার, দেখা দিবা না। এসব তুমি কি বলছো ফারজানা? তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমাকে স্পর্শ করবো না? তুমি যদি স্বামী হও তাহলে আগে স্বামীর দায়িত্ব পালন করো, তারপরে স্বামীর অধিকার নিতে এসো। বলো আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে? তুমি যা যা বলবা আমি ঠিক তাই তাই করবো। তুমি তোমার আব্বা আম্মারে ডাকো, ডাইকা তোমার আম্মারে বলো এই সংসারে যত চাবি আছে সবকিছু যেন আমার হাতে বুঝাই দেয়, কারণ এখন থেকে সংসার ও সংসারের চাবি থাকবে আমার কাছে। এসব তুমি কি বলছো ফারজানা? কেন বুঝছো না? আমার সোজা জাপটা কথা, তুমি তোমার মারে ডাইকা বলবা মা আমার বউর হাতে তুমি সংসার ও সংসারের চাবিগুলা বুঝাই দাও। তুমি যদি এটা বলতে পারো তাইলে ঠিক আছে, আর যদি তুমি এটা বলতে না পারো তাইলে বাবু তোমার সাথে আমার কোনো ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক হইব না। তুমি আলাদা রুমে ঘুমাবা, আমি আলাদা রুমে, কোনো স্পর্শ না। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাছ থেকে সংসারের সকল চাবি তোমাকে এনে দিচ্ছি। মা, ও মা, মা। কি রে, কি সিরম ডাকাডাকি করতেছিস কেন? মা, এই সংসারের সকল চাবি তুমি আমার বউকে বুঝিয়ে দাও। কেন আমার সংসারের চাবি আমি তোর বউরে বুঝাই দেবো কেন? কারণ এখন থেকে এই সংসারের সকল দায়িত্ব সকল দেখভাল করবে আমার বউ। খবরদার, খবরদার, কোনো বাজে কথা বলবি না। এই আমার বউ পয়সা থাকতে তোর বউ সংসারের দায়িত্ব পালন করবো কেন? সংসারের দায়িত্ব তো এখন পুত্রবধূরাই নেয়, তাই না? তাছাড়া আপনার বউ গেছে বুড়া হয়ে, তার কাছে যদি সংসার আর সংসারের চাবির দায়িত্ব দেয়া হয় তাইলে তো সংসার ধীরে ধীরে নিচের দিকে ডুববে।
আমি ইয়াং আছি, শরীরে জোর আছে, চাবিটা যদি আমার কাছে থাকে তাইলে তো সংসার উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়াটা ভালো না? আমার দাঁড়ায় আছেন কেন? দেন চাবিটা দেন। অসম্ভব, আমি আমার সংসারের চাবি তোর জীবনেও দেব না। রাশেদ, তোর সামনে দাঁড়ায় দাঁড়ায় তোর বউ আমার সংসারের চাবি কাইরা নিতে চাইতেছে, আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস, কিচ্ছু বলবি না? আরে আমি তোমার পক্ষে কি কথা বলবো? আমার বউ তো একটা বাজে কথা বলে নাই। তোমাদের তো খুশি হওয়া উচিত। এখনকার দিনের বউরা তো সংসারের কোনো দায়িত্বই নিতে চায় না, সেইখানে আমার বউ স্বেচ্ছায় দায়িত্ব পালন করতে চাচ্ছে। তোমার বয়স হয়েছে, তুমি অবসরে যাও, ভালো মন্দ খাও, নামাজ রোজা করো, আনন্দ ফুর্তি করো। তা না তুমি কেন সংসারে এতবার বোঝা টানবে? দাও 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 দাও, চাবিগুলি বুঝিয়ে দাও। না না, আমি চাবি দেব না। এই সংসার আমার, এই সংসারের সমস্ত দায়িত্ব আমার। আমি যে কদিন বাইচে আছি এই সংসারের দায়িত্ব আমি অন্য কাউরে দেব না। সংসারটা আপনার ছিল, সংসারটা এখন আমার, আপনাদের পুত্রবধূর। দেন চাবিটা দেন। আর আমি শুনছি কোনো কিছু যদি আপোষে না দেয় তাহলে নাকি জোর করে নিতে হয়। আপনারা দেখা তো মনে হয় না আপনি আপোষে দেওয়ার মানুষ। যান, একটু জোর করে চাবিটা নেই। আব্বা আব্বা, এটা নারী গঠিত বিষয়, এটা মধ্যে আমরা না থাকি। চলেন তো। ঠিক না, আব্বা আব্বা, আম্মা তুমি যাও তো, আমি দরজা লাগাবো, আমার ঘুম আসতেছে। যাও যাও। এমন জালি ফুলে পেটে ধরছি, মায়ের এই ঘরে থেকে বাইর করে দিল। আম্মা, এই আম্মা, এই যে আম্মা। এই কি হইছে? হ্যাঁ, এই সকালবেলা চিল্লাচিল্লি ডাকতেছো কেন? হ্যাঁ, তুমি জানো না যে 12টার আগে আমি ঘুম থেকে উঠি না? এখন থেকে এই কথা বললে তো চলবে না। এখন বাজে বেলা 10টা, নাস্তার টেবিল খালি কেন? চুলা জ্বলে না কেন? তুই নাস্তা বানাস না, এই জন্য নাস্তার টেবিল খালি। তুই চুলা জ্বালাস নাই, এই জন্য চুলায় আগুন জ্বলে নাই। এইবারে রান্না বান্না তুই করস, এবারে চুলা তুই জ্বালাস। হ্যাঁ, তাই আমারে ঘুম থেকে উঠে আমারে জিজ্ঞেস করতেছিস কেন? শোন, রান্না বান্না তুই কর, নাস্তা তুই বানা। অনেক বছর তো আমারে কাজের লোক ভাবছেন, কিন্তু ভুইলা গেছেন আমি এই বাড়ির কাজের লোক না, আমি এই বাড়ির পুত্রবধূ, আপনার বৌমা। রান্না বান্না তো দূরে থাক, এক গ্লাস পানিও আমি ঢাইলা খাবো না। কি বলতেছেন ভাবি? তাহলে রান্না করবে কে? তোমার আম্মা করবে, আর যদি খুব কষ্ট হয় তাহলে তুমি করবা। কারণ এইবারে সংসার চলে আমার জামাইয়ের ইনকামে, এই জন্য আমি পায়ের উপর পা তুলা বইসা খাবো। কোনো সমস্যা? আর আম্মা, রান্না বান্না এখন থেকে প্রতিদিন আপনি করবেন। তোর কত বড় সাহস, তুই আমারে রান্না বান্না করতে কস? আমি রান্না বান্না করব? আপনি নয় তো কি আমি রান্না করব? হ্যাঁ, আমার স্বামীর সংসারে কেউ বইসা বইসা মাগনা খাইবো এইরকম তো আমি হইতে দিব না। দাঁড়ায় না থাইকা রান্না চড়ান। সামনে কথা বল। সে আমার স্ত্রী, এবারই মুরব্বী, মুরব্বীর রান্নার হুকুম দিতে তোর লজ্জা করে না? আমার একটুও লজ্জা করে না। আপনার লজ্জা করছিল এত বছর যখন নিজের আপন বোনের মাইয়ারে বাড়ির কাজের মেয়ে সাজায় রাখছেন, আপনার লজ্জা করছে? তাছাড়া আপনি তো কোনো কামাই রোজগার করেন না, যা কামাই করে আমার জামাই করে, আর আমার জামাইয়ের টাকায় সবাইরে পরিশ্রম করেই খাইতে হইব, কথা পাই না। মাগনা মাগনা খাইতে আমি একটা মানুষেরও দিব না। তোর স্বামী যে আমার ছেলে সেটা কি তুই ভুলে গেছস? এই একটা বয়সে বাবা মা তার ছেলের ইনকামে খাবে, পড়বে, ঘুরবে, চলবে, এটাই তো স্বাভাবিক। আমরা যদি রাশেদের জন্ম না দিতাম তাহলে তুই কি রাশেদের স্বামী হিসাবে পাতি? দাঁড়া, রাশেদ আমি এক্ষুনি ডেকে সব বলছি। রাশেদ, রাশেদ, এদিকে আয়।
কি ব্যাপার সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কি হইছে? তোর বউয়ের কত বড় সাহস তোর মাকে রান্না করার জন্য হুকুম করছে। এই বয়সে, এই বুড়ো বয়সে সে কি রান্না করবে? হ্যাঁ, এই বুড়ো বয়সে রান্না বান্না করবে। এই যে মার কাজটা কি, সারাদিন ঘুমিয়ে থাকা, আবার ঘুম থেকে উঠে খাওয়া, আবার ঘুমিয়ে পড়া। তাছাড়া সমাজ সেবার নামে সে মাঝে মধ্যে বিভিন্ন পার্টিতে যায়। এই তো এসব করে করে আজকে তার শরীরের মধ্যে নানান রোগ ব্যাধি বাসা বেঁধেছে। এখন মা যদি নিয়মিত রান্নাঘরে আসে, রান্না বান্না করে, তাহলে তার শরীরের মধ্যে একটা নাড়াচাড়া পড়বে, ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে। তার চেয়ে বড় কথা, আমরা নতুন বিয়ে করেছি, আমাদের তো একটু নিজেদের মধ্যে সময় কাটানো উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, আমাদের একটু বাইরে যাওয়া উচিত, ভালো মন্দ খাওয়া উচিত। এখন যদি ফারজানা সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকে, তাহলে আমাদের বিয়ে করে কি লাভ হলো? শুনেছেন আপনার পুত্র কি বলেছে? পুত্রকে ডাকার আগে পুত্রবধূ তো সেই কথাগুলাই আপনাদেরকে বুঝাইতে চাইছে, আপনারাই বুঝলেন না। যাই হোক আম্মা, রান্না বসান, আমি এখন উপরে যাব। আমার যেহেতু এতকাল মোবাইল ছিল না, আমার স্বামী আমাকে একটা সুন্দর মোবাইল গিফট করছে। ওই মোবাইলের মধ্যে আমি ফেসবুকের অ্যাকাউন্ট খুলবো, কালকে বিয়ের ছবিগুলো আপলোড করব। আমার একটা ফেসবুকের আইডি খুলে দিবেন? আল্লাহ, এখনো ফেসবুক মোবাইল খুলো নাই? চলো খুলে দিচ্ছি। দেখছো, আমগো ছেলে তো আর এখন আমগো নাই, বউয়ের গোলাম হয়ে গেছে। কেমনে বউ শাড়ির আসল ধরে হুড় হুড় করে চলে গেল বাপ মার সামনে। সেটাই তো দেখতেছি, কি করবার কও? আসলে আমাকে তো খায়া পয়রা বেঁচে থাকতে হইব, আর আমারও তো সেই ক্ষমতা নাই যে আমি এই বয়সে কাজ কামড় কইরা তোমার ঘরে খাওয়ামু পড়াবো। এখন আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে, ছেলের বাড়িতে তোমার আবার চাকর চাকরানি কইরাই খায়া পয়রা বাঁচতে হইব। Vigo, 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 Vigo Electronics. Vigo, 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 Vigo Electronics. ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। রাশেদ, তোর বউ যা করতেছে খুব খারাপ করতেছে, খুব বেশি বেশি করতেছে। এখনো সময় আছে, তাই সাবধান করে দে। তুই তারে কিছু বল, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি আমার বউরে কিছু বলতে পারবো না বাবা। আমার বউরে দেখলে আমার গলা শুকিয়ে আসে ভয়ে, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। সি 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 সি, তুই আমার পোলা হইয়া বউরে দেখে ভয় পাস, এই কথা কইতে তোর লজ্জা করে না? না আব্বা, লজ্জা করে না, এটা তো আমাদের বংশের পরম্পরা। মানে মানে খুবই সহজ, আমি সারা জীবন দেখে আসছি আমার বাবা আমার মাকে জমের মতো ভয় পায়। আমার আব্বা যদি আমার মানে শাসন করতো, ভয় না পাইতো, তাহলে আমিও আমার বউরে ভয় পাইতাম না, আমিও আমার বউরে শাসন করতাম। সবই প্রকৃতির খেলা আব্বা। ভাইয়া কিছু টাকা দাও, শপিং এ যাব। এখন শপিং এ যাবি? আচ্ছা দাঁড়া, কিন্তু দ্রুত বাসায় ফিরবি। এই নে, তোর ভাবি যেন না জানে। কি ব্যাপার ভাবি, তুমি আমার টাকা নিলা কেন? কারণ টাকাটা আমার। আমার ভাই আমাকে টাকা দিছে, টাকা তোমার হয় কিভাবে? তোমার ভাই আমার স্বামী, আর আমার স্বামীর টাকা মানে তো আমার টাকা। আর সেই আমার টাকা দিয়া তুমি শপিং করবা, বাজে খরচ করবা, আর আমি বৈশা বৈশা সেটা মাইনা নিব? ভাবি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িটা এখন পর্যন্ত শুরুই করি না। তোমার যদি এতই ফুর্তি করার লেগে টাকা লাগে, তাহলে তোমার বাপ তো পয়সা আছে, তোমার বাপের কাছ থেকে টাকা নাও, এর কাছ থেকে টাকা নিয়ে শপিং করবা না নেশা করবা, হাতে নিয়ে করো। আমার স্বামীর থেকে তুমি টাকা নাও কিসের জন্য? এমনি সবাই মিলে আমার স্বামীর ঘাড়ের উপর বসে খাইতেছো, তার উপরে আবার শপিং। তুমি এত বড় কথা বলতে পারলে? আমরা তোমার স্বামীর ঘাড়ে বসে বসে খাচ্ছি। ঘরে বসেই তো খাইতেছেন। আপনি কামাই করেন না আপনার বউ কামাই করে, না আপনার মেয়ে কামাই করে? এই পরিবারে যদি কেউ কামাই করে, তাহলে তো সেটা আমার স্বামী। হ্যাঁ, আরে তোমার কি টাকা খুব বেশি হয়ে গেছে? হ্যাঁ, খবরদার রাশেদ, আমারে না জিগায় যদি তুমি তোমার বাপ মার বোনেরে একটা টাকা দিছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। কোথায় বিয়ে হয়েছে, নতুন বউর লগে থাকবা তা না, বাপের লগে ছাদের উপরে খাড়ায় খাড়ায় কথা কইতেছো। কও ফারজানা, তুমি ছাড়া আর কারোর সাথে কথা বলবো না।
ভাই দিলু, তুই তো আমার কাছে 20,000 টাকা চাইছিলি, 20,000 টাকা ম্যানেজ করতে পারি নাই, আপাতত এই 10,000 ম্যানেজ করছি, এইটা দিয়ে চল। আপারে 20,000 হইলে খুবই ভালো হইতো। ঠিক আছে, আপাতত 10,000 টাকা দিয়েই সমস্যার সমাধান করবো নি। তো আর বাকি 10,000 কইলাম আগামী সপ্তাহে দিস আপা। আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়া যাবে না। এই যে এই ব্যাগের মধ্যে কিছু ফল ফ্রুট, মাছ মাংস, মুরগি আছে, আর এই যে মিষ্টিগুলি, এগুলি বাড়িতে নিয়ে যা। তুই কিছু দিলে তো আপা আমি না করা পারি না, তার দিলে একটু ভালো কিছু দিস আপা। ওই যে তুই যে না আগে তরমুজ দিছিলি না, পাইনছে আমার বউ তো খাইয়ে এইরকম চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ওই যে আমি কইলাম না দিলে ভালো কিছু দিস, আমার বউ তো ওর বড় ঘরের মাইয়া, মানে ভালো কিছু ছাড়া খাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপাতত আজকে যাই। দোলা ভাই, রিক্সা ভাড়াটা যদি একটু দিতেন। ও হ্যাঁ, শোনো, রিক্সা না, তুমি হলে আমার শ্যালক, তুমি রিক্সায় যাবে কারণ তোমার আমি 400 টাকা দিতেছি, তুমি একটা সিএনজি নিয়ে চলে যাও। কই আসি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাগে কি? এই ব্যাগের মধ্যে কি তোর কোন লাগবো? আপনি প্রথমত তুই তাকারি করে আমার সাথে কথা বলেন না, সম্মান দিয়ে কথা বলেন। এই তোরা কি সম্মান দিয়ে কথা কব? তুই কি সম্মান পাওয়ার যোগ্য? ভুলাই ভালাই তুই আমার ভাগ্যরে বিয়ে করছ, কিন্তু দিলুর কাছ থেকে তুই কোনোদিন সম্মান পাবি না। তুই কাজের বেটি আসছিলি, কাজের বেটি থাকবি। ভাবছিলাম সম্মান দিয়া কথা কমু, শত হইল মামা শ্বশুর, কিন্তু বেটা তুই সম্মান তো দূরে থাক, তুই তো কোনো কিছুরই যোগ্য না। এই তোর কত বড় সাহস, তুই আমার ভাইরে তুই তুকারি করে কথা বল? মাত্র তো আম্মা আপনার ভাইরে তুই কওয়া শুরু করছি, এরপরে আপনার ভাইয়ের সাথে যে আমি কি কি করবো আপনি চিন্তাও করতে পারবেন না। ব্যাগের মধ্যে কি আছে ওইটা কোন? এই ব্যাগে যাই থাকুক না থাকুক তাতে তোমার কি? তুমি আমার শালাবাবুর সঙ্গে তুই তুকারি করে কথা কইতাছো, তারে অসম্মান দিয়ে কথা কইতাছো কোন সাহসে? কারণ আমি আপনার পুত্রবধূ, সেই সাহসে। এই বাবা রে বাবা, কাহিনী দেখছো? ফ্রিজের মধ্যে যা বাজার সদাই ছিল, মাছ মাংস শাক পর্যন্ত আপনি আপনার বাইরে দিয়ে দিচ্ছেন কেন? আপনার ভাই কি কামাই করে খাওয়ার যোগ্যতা রাখে না? সে কি ভিক্ষুক? আরে কি ভিক্ষা দিচ্ছেন? কেডা খয়রাতি? খয়রাতি তুই, তোর বাপ, তোর 14 গোষ্ঠী খয়রাতি। তুই এই বাড়িতে সারা জীবন করে বুয়াগিরি করে খাইছ। খবরদার মামা, আমার মৃত্যু শ্বশুর শাশুড়ি হলে একটা বাজে কথা কইবেন না। আর জানা তো ভুল কিছু কয় নাই। আপনি বোনের বাসায় আইসা মাছ মাংস সবকিছু ব্যাগ ভরে নিয়ে যাইতেছেন, আপনি ভিক্ষুক না তো কি? নিজের তো কেনার যোগ্যতা নাই, যোগ্যতা থাকবো কিভাবে আমি জানি না। আপনি তো কোনো কাজকর্মই করেন না। আমি এতদিন বিদেশ থেকে আব্বা আম্মারা টাকা পাঠাইছি, সেইখান থেকে আপনি টাকা নিয়ে আপনার সংসার চালাইছেন, এখনো চালানোর চেষ্টা করতেছেন। কিন্তু এখন থেকে তো আর সেটা চলবে না, কারণ এই সংসার, এই ঘর, এই সব কিছু আবার, অতএব এখন থেকে এগুলা চলবে না। দেন টাকা দেন। টাকা কিসের টাকা? আরে আমার শাশুড়ি আপনার বই আপনার এসে নগদ গুইনা 10,000 টাকা দিছে, আর সাথে আমার শ্বশুর আব্বা 400, 10,400 পকেটে নিছেন, ওইটা দেন। না না, আমি টাকা দিব না, টাকা ভাড়া আপা দিছে। দেখেন না, আমি আপনার ভাইগনার বউ, এই বাড়ির পুত্রবধূ, এখন এই বাড়ির পুত্রবধূ হয়ে মামা শ্বশুরের পকেট থেকে সিরা টাকাটা টাইনা নিয়ে আসবো, ওইটা কি ভালো দেখা বুঝলেন? তার থেকে বরং দেন দেন, এদিক ওদিক চাই লাভ নাই, দেন আমার জামাই টাকা দেন। আরে টাকা বাই করেন, আবার রিক্সা বাবা নিয়ে যাবো, আর একজন সিএনজিতে করে যাও আমার শালক। আর শুনেন, আপনার বোন আমার শাশুড়ি আম্মা আপনারে যা যা দিছে সব কিছু রেডি রেখে আমি লোক পাঠায় আনাবো। ওই ভাই বলতেছে, আর ওনার যদি দিতে মন না আছে, আপনার যদি দিতে মন না চায়, তাহলে আমি স্বয়ং যাবো আমার স্বামীরে নিয়ে আপনার বাড়ির সোফা, খাট, ফ্রিজ, এসি, লাইট, ফ্যান যা যা সব নিয়ে আসবো আমরা। এখন আমরা আসবো না লোক পাঠাবো? না না, তোমার জানা লাগবো না, তুমি লোকজন পাঠিয়ে দিও, আমি সব ফেরত দিয়ে দিব। আপা, তোর আরামের দিন শেষ। চলো আমরা একটু আরাম করি। হ্যাঁ ওই দেখ, চলো।
ব্যাপার এত রাতে এখানে বসে রয়েছো ঘুমাইবা না তোমার গুণধর পোলা এখনো বাসায় ফিরে নেই, তার অপেক্ষায় বসে আছি। এই দাঁড়া, এত রাতে তুই কোথা থেকে আসলি? বাইরে গিয়েছিলাম বাবা। এত রাত পর্যন্ত বাইরে ছিলি? আমি ইদানিং খেয়াল করছি তুই মাঝে মাঝে এই গভীর রাতে বাড়িতে ফিরিস। ঘটনা কি একটু খুলে বলতো? ঘটনা কি বুঝো না? একটা ডাইনি বিয়ে করছে, ডাইনি যন্ত্রণা কি আর বাড়িতে থাকতে পারে? এই জন্য রাস্তায় রাস্তায় বাইরে বাইরে ঘুরে বেড়ায়। ফারজান আমাকে কোনো যন্ত্রণা দেয় না মা, তবে আমি অস্বীকার করব না যে প্রতিদিন আমি সুখের সন্ধানে বাইরে যাই। যে এখানে সুখ আছে, শান্তি আছে, তৃপ্তি আছে, সেখানে গিয়ে বসে থাকি। সুখ আছে, শান্তি আছে, তৃপ্তি আছে, তুই সেখানে থাকিস? কোথায় সুখ আছে, শান্তি আছে, তৃপ্তি আছে? আচ্ছা, তুই কি আজকাল নেশা টেশা করছিস? হ্যাঁ, আমি নেশা করি মা, আমি নেশা করি। আমার ছেলে কি বলে গেল? নেশা করছে। রাশেদ, রাশেদ বাবা, আসবো? বাবা, আমরা কি একসাথে একটু সময় কাটাতে পারবো না? সব সময় ডিস্টার্ব করা লাগবে? কি বলতে চাও বলো? মানে বলছিলাম যে আমার ওষুধ ফুরায় গেছে, কয়টা টাকা দিবি বাবা? টাকা দিব মানে? তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা কোথায়? আমার অ্যাকাউন্টের টাকা তো অনেক আগেই তোর মায়ের অ্যাকাউন্টে বদলি করে নিছে, কিন্তু সেই টাকা পরে কি হয়েছে সেটা আমি জানি না। এখন তারে জিজ্ঞেস করলাম, সে বলল তার অ্যাকাউন্টেও কোনো টাকা নাই। রাশেদ, শিখো, তুমি আব্বার কাছ থেকে কিছু শিখো। তোমার আব্বা সব ব্যাংকের টাকা তোমার মার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, আর তুমি এত কিপটা হাত খরচই দাও না। কালকের ভিতরে কিন্তু তুমি তোমার ব্যাংকের যা টাকা আছে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, না খবর আছে। দেখেছো বাবা, দেখেছো তুমি আমার কত বড় ক্ষতিটা করেছো? তোমার সব টাকা তুমি আমার বউয়ের অ্যাকাউন্টে দিয়ে রেখেছো, এখন আমার সব টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে দিয়ে রাখতে হবে। আরে বউয়ের অ্যাকাউন্টে টাকা দিলে সেই টাকা কি আর কোনোদিন ফেরত পাওয়া যায়? যাও, তুমি আমার সামনে থেকে যাও, আমার পক্ষে তোমাকে আর একটা টাকাও দেওয়া সম্ভব না। ওষুধ কেনার টাকা না দিলে, আমি যদি ওষুধ না খাই তাহলে তো আমি সুস্থ থাকতে পারবো না রে বাবা। সেইটা তোমার বউয়ের অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে মনে ছিল না? বউয়ের অ্যাকাউন্টে যেহেতু টাকা দিয়েছো, ওষুধ খাওয়ার টাকা বউয়ের কাছ থেকে নিয়ে আসো। তুমি কখনো আমার কাছ থেকে আর একটা টাকাও চাইতে আসবে না। টাকা চাইলেই কি তুমি দিতে পারবা? রাশেদ, তুমি বোকার মতো কথা বলো কিসের জন্য? কালকে থেকে তো তোমার সব টাকা আমার অ্যাকাউন্টে। এই যে ফ্রিজে কোনো মাছ তরি তরকারি কিচ্ছু নাই, কি রান্না? এত কিছু বুঝেন, বাজার থেকে যায় মাছ তরকারি কিনা রানবেন, এটা বুঝেন না আপনি? রাশেদ, তাইলে আমার কিছু টাকা দে, আমি দেখি আশেপাশে কাউরে একটু বাজারটা করে আনি। বউ, টাকা কি দিব? মন বলতেছে না বলি, কিন্তু দাও। এই বুড়া বুড়ি যদি না খায় তাহলে তো আমরাও খাইতে পারবো না। বাজারে যাইতে হবে, বাজার করবে, তারপর রান্না হবে, তারপর না খাবো। দাও, শত হইলো তো তোমার বাপ আর মা। কিন্তু তোমার হাত ছাড়া আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। তোমার সংসার, তুমি কত দিবা না দিবা সেটা তোমার ব্যাপার। না, কি দিবা দাও। আব্বা, আপনি তো আমার মার চিকিৎসার সময় টাকা দেন নাই, কিন্তু আপনার ওষুধের জন্য 2000 টাকা। বাকি টাকা দিয়ে আপনি বাজার সদাই করে নিয়ে আসেন, যান। এটা তুমি কি কও রাশেদ? কি কয় আমি বাজারে যাব? হ্যাঁ, বাজার করতে যাবেন। আপনার কাজটা কি? খাওয়া আর শোয়া, শোয়া আর খাওয়া, এছাড়া আপনার আর কোনো কাজ আছে? বাজারে যান, শরীরটার একটু নাড়াচাড়া দেন, তাইলে শরীরটা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবেন। যান, দাঁড়ায় না থেকে বাজারে যান। এই টাকা দাও, যান। আম্মা, আপনারে কি কার্ড দিতে হবে যাওয়ার জন্য?
দেখতেছেন নতুন দম্পতি কথা বলতেছে, একটু কোয়ালিটি সময় কাটাইতেছে, এরকম নির্লজ্জের মতো দাঁড়াতে গেলে হচ্ছে। যান যাও না আম্মা, যাও, দয়া করে যাও। দুলাভাই, দুলাভাই, আপনি আপনার হাতে বাজারের ব্যাগ, এ তো আমি বিশ্বাস করতে পারতেছি না নিজেরে। এ বাজার কি আপনি করছেন নাকি দুলাভাই? হ্যাঁ দিলু, এখন তো আমি নিজের বাড়ির বাজার নিজেই করি, এখনো তাই কইরা নিয়ে আসলাম। এটা কি কোন দুলাভাই? আমি তো জীবনেও কোনদিন আপনার বাজার করতে দেখি নাই। সারা জীবন দেখেছি আপনি আপনার বাপের হাতে বাজার করাইছেন, বাড়ির দারোয়ানরা বাজার করছে, কাজের ছেলেরা বাজার করছে, কিন্তু হঠাৎ করে আপনি বাজার করতেছেন, ঘটনা কি? আমার বাড়িতে তো এখন আমি দারোয়ান কাজের ছেলের মতোই আছি, সেই কারণেই এখন বাজার ঘাট বাড়ির কাজ কাম সব আমাকেই করতে হয়। এই বয়সে এসে যে আমার এইগুলা করতে হবে তা আমি কোনোদিনও ভাবি নাই দিলু। সব হয়েছে রাশেদের কারণে। রাশেদ যদি কাজের বয়টায় নিয়ে বিয়ে না করতো তাইলে আপনার এই অবস্থা হইতো না। অল্প পানির মাছ তো বেশি পানিতে পইলে সবকিছু ভুলে গেছে। বড় ছোটরে কি করে সম্মান দিতে হয় সেটাও ভুলে গেছে। তা না হইলে বাপের মতো শ্বশুর তারে দিয়ে বাজার করায়, মায়ের মতো শাশুড়ি তারে দিয়ে বাড়ির বান্দির মতো কাজ করায়। দুলাভাই, এখনো সময় আছে, রাশিদের দিয়া ওই ডাইনিরে ডিভোর্স দেওয়া এই বাসা থেকে বাইর করেন। তাও যদি না করছেন তাহলে দেখুন গোষ্ঠী সুদ্ধা সব কটার বাসা থেকে বাইর করে ছাড়বো একদিন। পরের মায়ারে বাড়ি থেকে বাইর করে দেওয়া লাভটা কি? আসলে আমার পোলাই তো বদলায় গেছে। যে পোলারে জন্মের পর কষ্ট করে লালন পালন করছি, বড় করছি, অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে রাইতে লেখাপড়া শেখাইছি, সেই পোলা বিয়া করার পর তার বউ আমার বউরে নানান রকম অপমান করে, অপদস্থ করে, অথচ আমার পোলা কোনো রকম প্রতিবাদ করে না, বরং তার বউয়ের পক্ষ নিয়ে কথা বলে। আসলে বউ না, আমার পোলাই বদলাই গেছে, আমার পোলাটাই খারাপ। রাশেদ এগুলা কি করে সহ্য করতে চাই আমি বুঝতে পারতেছি না। আবার মনে হয় কি আপনার বইতে কোনো ঝামেলা আছে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, সময় মতো রান্না না হইলে আবার তোমার আপার উপর বৌমা খুব চিল্লাচিল্লি করবো। যাই। রাশেদ, বাড়িটা আমার লাগবে, আমার নামে লেখা দাও তো। কি বলছো ফারজানা? এইবারে মায়ের নামে আমি লিখে দেবো কিভাবে? তাহলে তোমার মারে বলো আমার নামে লেখা দিতে। আমি জীবনে কোনোদিন মাকে এই কথা বলতে পারবো না। তুমি তোমার মার এই কথা বলবা না? না। তুমি তোমার মারে বলবা না যে বাড়িটা আমার নামে লেখা দিতে? আরে বাড়ি তো আমার নামে না, আমি কিভাবে বলবো? বাড়ি আমার নামে না লেখাইছো আমি সব ভেঙে ফিরে তছনছ করে দিব। তুমি এই বাড়ি এখন আমার নামে লেখাও। ফারজানা, তুমি শান্ত হও। ফারজানা, রাশেদ, কি হলো? কিছু শব্দ হলো? এসব কি কি হচ্ছে? বাবা, ফারজানা বলছে এই বাড়ি ফারজানার নামে লিখে দিতে। যদি আমরা লিখে না দেই তাহলে এই বাড়িঘর সবকিছু ধ্বংস করে ফেলবে। মা প্লিজ, এই বাড়িটা তো তোমার নামে, তুমি এই বাড়িটা আমার বোন নামে লিখে দাও মা। অসম্ভব। আমি তোর বোর মতো একটা ডাইনি রে আমার বাড়ি আমি জীবনেও লেখা দেবো না। রাশেদ, তোমার মা আমার ডাইনি বলতেছে, দেখছো? হ্যাঁ, যান, থাকলাম না আপনার পোলার লাগে, থাকলাম না আমি তোমার সাথে। আমি এখন এই বাসা ছেড়ে যাবো। না না ফারজানা, না না প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি ফারজানা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মা, তোমার পায়ে ধরি মা, আমার জীবনটা তুমি বাঁচাও মা। এই বাড়িটা তুমি ফারজানার নামে মানে আমার বোন নামে লিখে দাও মা। তোর সংসার বাঁচানোর জন্য তোর মায়ের নামের বাড়ি তোর বউয়ের নামে লিখে দিতে হবে কেন? আর তোর বউয়ের এত লোভ কেন? আর তার নামে লিখেই বা দিতে হবে কেন এই বাড়ি? কারণ আপনারা তো মানুষ ভালো না। দেখা গেল 2 দিন পরে আমারে বাইট করে দিলেন, দেখা গেল আপনার ছেলের 2 দিন পরে আমারে ভালো লাগলো না, আমারে বাইট করে দিল। আমি কি রাস্তায় রাস্তায় থাকবো নাকি?
এই জন্য আমার নিরাপত্তার জন্য আমার এই বাড়িটা লাগবে, এই বাড়িটা আমার নামে লেখা দেন, বাচ্চা। আর যদি রাশেদ এই বাড়ি আমার নামে লেখা দেওয়া না হয় তাইলে আমি তোমার ডিভোর্স দিব। তুই ডিভোর্স দে, তারপরেও তোর মতো একটা ডাইনিরে আমি আমার বাড়ি লেখা দিব না। না মা না, যদি ফারজানা আমাকে ডিভোর্স দেয় তাহলে এমনি তো এই বাড়ি বিক্রি করতে হবে, কারণ আমাদের বিয়ের দেন মাহুর 1 কোটি টাকা। 1 কোটি টাকা আমি কোথায় পাবো মা, কোথায় পাবো? তুমি কি চাও যে আমি জেলের ভাত খাই? এই বিয়ের দেন মোহর দিতে গেলে তো এই বাড়ি বিক্রি করতেই হবে। মা প্লিজ মা, ওর নামে বাড়িটা লিখে দাও। তুই এত ব্যাকুল যে কাবিন নামায় 1 কোটি টাকা করছিস। আমি কোনোদিন চিন্তাও করিনি যে ফারজানা আমাকে ছেড়ে যাবে বা আমি ফারজানাকে ছেড়ে দিব, তাই 100 কোটি টাকা হলো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ফারজানা যে এরকম করবে আমি বুঝতে পারিনি বাবা। বাবা দেখো, যদি এখন ও আমাকে ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে আমাদের মান সম্মান যাবে, বাড়ি যাবে, সব কিছু যাবে। প্লিজ বাবা, মাকে বুঝিয়ে বলো বাড়িটা লিখে দিতে। মা মা লিখে দাও বাড়ি, বাড়ি থেকে মান সম্মান অনেক বড়। হ্যাঁ লিখে দাও। আসলে ছেলেই যখন আমাদের নেই তখন আর বাড়ি দিয়ে কি হবে? আসলে আমরা তো আমাদের ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়তে পারি নাই। এ দোষ অবশ্য আমাদের নিজেদেরই, এর জন্য আমরাই দায়ী। লিখে দাও, তবু ওরা তো শান্তিতে থাক, ভালো থাক। লিখে দাও। বলো কখন কোথায় আমাকে দলিল লিখে দিতে হবে, আমি সেখানে গিয়ে সই করে দেব। আপনার কবে কখন কোথায় এগুলোর মধ্যে আটকে আছেন, আমি এর থেকে অনেক অ্যাডভান্স, সব কিছু এখন রেডিমেড পাওয়া যায়। আপনি বসে না, সরো তো, তুমি সরো। এখন কান্দোস কেন? এখন কাজে কোনো লাভ আছে? সর্বনাশ যা তার তো হয়েই গেছে। তুই কোন আটকলে কাজের গোয়ারে বাড়ি লিখে দিলি, আমি তো সেটাই বুঝলাম না। আর যে দুলাভাই একজন কাঠের পুতুল হয়ে বসে রয়েছে, ওনার মুখ তুমি একদম বন্ধ, ভাষা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় তোর প্রেশার দিয়ে লাগাইছে, ওই পুলায় চাপ সৃষ্টি করছে। আমি ছাড়ুন না। আর তুই আমার কেন করলি না আগের থেকে? তাহলে আমি পোলা বান্ডাইকে নিয়ে যেতাম, পিঠায় দুটো বের করছি না বাড়ির থেকে। আমার হাতে কি পোলা বান নাই নাকি? এই জায়গায় আপনাদের যতটুকু কাপড় দরকার ততটুকু কাপড় আমি গুছাই দিচ্ছি। রাশেদ যান, অতিরিক্ত লোকজন আমার ভাল লাগতেছে না, মাথা ব্যথা করে। বাড়ির থেকে অতিরিক্ত লোকজন বের করো তো। কি বলছো ফারজানা? এত বড় বাড়ি, বেশ কিছু রুম তো এখনো খালি, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি সহজ বাংলা ভাষায় বলছি, না বুঝার মতো কথা তো বলিনি। বিয়ে আমি তোমারে করছি, সংসার করলে আমি তোমার সাথে করব। এই যে মানুষগুলা দাঁড়ায় আছে এরা আমার জন্য অতিরিক্ত না, তাদের সাথে তো আমি সংসার করব না। ফারজানা তুমি কি বলতে চাও? আমার বাবা মা অতিরিক্ত মানুষ, তারা আমার পরিবারের অংশ না? না, তারা তোমার পরিবারের অংশ না। তোমার সংসারের মানুষ হতে পারে, আমার সংসারের কেউ না। এনারা আমার জন্য অতিরিক্ত। সংসার শুধু তুমি আর আমি করব। আমার বাড়ি থেকে এই অতিরিক্ত মানুষগুলোরে বাইর করো তো। এটা তুমি কি কথা কইলা? এই বাড়ি তোমার মানে? এই বাড়িটা তো আমার। আপনার নামে ছিল আম্মা, এখন আর আপনার নামে নাই। এই বাড়ি যার নামে সে যা বলবে তাই তো হবে নাকি? রাশেদ, আমার ভাবতেও অবাক লাগতেছে, আমার ঘৃণা করতেছে যে তোর মতো একটা কুলাঙ্গার সন্তান আমরা জন্ম দিচ্ছি। তোর সামনে তোর বউ তোর জন্মদাতা পিতা মাতারে অপমান করতেছে, অপদস্থ করতেছে,
আর তুই চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছস, দেখতেছস, কোনো প্রতিবাদ করতেছস না। তোর বিবেক বিবেচনা সব কি নষ্ট হয়ে গেছে? তুই কেমন পোলা, তোর লজ্জা করে না? লজ্জা তো তোরও নাই। বাবা, মা, তোমরা কেন অবাক হইতেছস? আমরা তো এই বাড়ির বোঝা হয়ে গেছিলাম, যেই বাড়ির বোঝারে বাড়ির বাইরে ফালাই দিয়েছস, আর সেই বোঝা এই বাড়ির ভিতরে, এইটা দেখে তো অবাক হয়ে গেছস না? ও, আপনারাও আইছেন কাটা খায় নুনের সিটা দিতে? কাটা গায়ে নুনের সিটা দিতে দাদা দাদি আসে নাই, কাটা গায়ে মলম দিতে আসছে, ওষুধ দিতে আসছে, যাতে ওই ঘা শুকায় দ্রুত তোমরা সুস্থ হয়ে ওঠো। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি আমার সন্তানের কাছ থেকে এরকম লাঞ্ছিত হব, তার কাছ থেকে এরকম কষ্ট পাবো। কত আশা করছিলাম যে পোলারে মানুষ করব, বড় করব, শেষ বয়সে গিয়া আমরা দুইজন আরামায়েশে থাকবো, নাতি পুতি নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। কিন্তু আজকে তোর বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বাপরে, আমার কলজার ভিতরে পাইটা চৌচির হয়ে যাইতেছে রে বাপ। বাবা হিসাবে সন্তানের কাছে চাওয়া তোমার প্রত্যেকটা চাহিদাই ন্যায্য, কিন্তু আমার দাদারও তো এই চাহিদাগুলো তোমার কাছে ন্যায্য ছিল, তুমি তো পূরণ করো নাই। কেন পূরণ করো নাই বাবা? টাকা পয়সা ধন দৌলতের অভাবে? না বাবা, তোমরা পূরণ করতে পারো না কারণ তোমাকে মন মানসিকতার অভাব ছিল। এত বড় বিশাল বাড়িটাতে এই দুইটা মানুষ যখন ছিল তখন এই বাড়িটা তোমাদের কাছে ছোট মনে হইতো, এই দুইটা মানুষটা তোমার কাছে বোঝা মনে হইতো, অতিরিক্ত মনে হইতো। অথচ এই বাড়িতে তোমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বিশেষ করে মার বাড়ির আত্মীয় স্বজন আমার মামারা যখন আসে দলে দলে যাকে যাকে, তখন কিন্তু তোমাকে কোনো অসুবিধা হয় না বাবা। বাবা, তুমি আমার জন্ম দিয়া মানুষ করছো, আমার লিগে অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো। দাদাও তো ঠিক তেমনি তোমার জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বাবা, দাদা তো তোমার মানুষ করতে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এই মানুষটা তো শিক্ষিত ছিল না। মানুষের খেতে খামারে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করা তোমার মানুষ করছে, তোমার শিক্ষিত করে তুলছে। অনেক স্বাদ আহ্লাদ ছিল এই দুইটা বয়স্ক মানুষের, তোমার মানুষ করব, সুখের দিন দেখব। কিন্তু তুমি যখন বিয়ে করে ঘরে বউ তুললা, তুমি কি করলা বাবা? দুইটা মানুষের তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দিলা। আমার ফুফু অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। তোমার সাহায্যের হাত তুমি বাড়ায় দিতে পারো নাই, অথচ আমার মামারা তোমার কাছ থেকে যেই পরিমাণ সুযোগ সুবিধা নিছে, তার যদি শিখি ভাগো আমার ফুফু পাইতো, তাইলে বাবা আমার ফুফুর এত মর্মান্তিক মৃত্যু দেখা লাগতো না। তুমি একটু আগে প্রশ্ন করতেছিল না আমি কেমন সন্তান, আমার বিবেক কোথায়? আমি যদি প্রশ্ন করি তুমি কেমন সন্তান, তোমার বাবা মা এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগে, কেমন ভাই তুমি যার বোন অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, অথচ তোমার অর্থ সম্পদের অভাব নাই? কেমন ভাই তুমি বাবা যার এতিম বোনের মেয়ে তোমার বাড়িতে বছরের পর বছর, দিনের পর দিন জি চাকরের মতো কাজ করে যাইতেছে, অথচ তোমার বন্ধু বান্ধবরা এই বাড়িতে প্রতিনিয়ত আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, তোমাদের কোনো সমস্যা হইতেছে না মা? বাবা, মারে তো আমার দাদি পেটে ধরে নাই ঠিক, কিন্তু তোমারে তো 10 মাস 10 দিন পেটে রাখছিল। আমি দাদির কাছে শুনছি কি কষ্ট করছিল তোমার জন্য আমার দাদি। 3 বেলা না খেয়ে 1 বেলা খাবার খাইছে অনেক সময়, কারণ তোমার পরীক্ষার ফিস দিতে হইব, তোমার ভালো জামা কাপড় কিনে দিতে হইব, তুমি যাতে তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে হীনমন্যতায় না ভোগো। যেই দিন তোমার বাড়িতে ফিরতে দেরি হইতো, রাত বিরাইতে দাদি রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকতো কখন তুমি বাড়ি ফিরবা। সেই বাবা তুমি শিক্ষিত হইছো, চাকরি পাইছো, বিয়ে করছো, তোমার পিছনে যে দুইটা মানুষ সবচেয়ে বেশি শ্রম দিছে এই জীবনে, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসছো। কলিজা কাঁপে নাই বাবা? একবারও কলিজাটা কাঁপে নাই তোমার? মা, ও মা, তোমার পুত্রবধূ তোমার সাথে কয়েকদিন খারাপ ব্যবহার করছে, কি কষ্ট লাগছে তোমার? কেমন লাগছে বলো? এই দুইটা মানুষ কাউরে বলতে পারে নাই, বলার লোক নাই, কাউরে বলতে পারে নাই। ওই বৃদ্ধাশ্রমে বসে তোমাদের জন্য দোয়া করছে যাতে তোমরা সুখী হও।
আমি যা যা করছি, তোমাদের সাথে যা যা ঘটছে, সব আমার পরিকল্পনা অনুযায়ী ঘটছে মা। আমি ফারজানার বিয়ার প্রথম দিনই বলছি, ফারজানা আমার বাবা মার সাথে তাই তাই করতে হইব যা আমার দাদা দাদির সাথে আমার বাবা মা করছে। জানো এই মেয়েটা না অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। এই মেয়েটা আমার কথায় রাজি হইতে চায় নাই, আমি ওরে হাত পা ধরে রাজি করাইছি। একটা সন্তান যেমন বিপদে গেলে বাপ মার দায়িত্ব তার সঠিক পথে ফিরে আনা, বাপ মাও কোনো ভুল করলে সন্তানের দায়িত্ব তাদের ভুলগুলি তাদের সামনে তুলে ধরা, কারণ এই পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে না। আমি যা যা করছি জানি আমি তোমাদের সাথে বেয়াদবি করছি, অন্যায় করছি, তোমরা আমারে মাফ করে দাও মা। কিন্তু আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না, আমার বিকল্প কোনো পথ খোলা ছিল না মা। যাই হোক, দাদি আজকে তার নিজের বাড়িতে আবার ফিরে আসছে, লিখিতভাবে দাদির বাড়ি দাদিরে ফিরে দিচ্ছে। এখন হয়তো এই অবাকা দুইটা মানুষ তাগু নিজের বাড়িতেই থাকবো। আশা করি এইটা নিয়ে তো আর কোনো অসুবিধা হইব না। চুপ কর রাশেদ, তুই চুপ কর বাপ। আমি আর সহ্য করতে পারতেছি না। বাপ মার মনে কষ্ট দেওয়া, তাদেরকে যন্ত্রণা দেওয়ার যে কি কষ্ট আমি হারে হারে টের পাইতেছি। কিন্তু কিন্তু আমি আমার বাবা মার ভালো চাইলেও তোর মা, বাবা মায়ের উপরে দোষ চাপায়া তুমি তোমার দোষ এড়াইতে পারো না। মা ভুল করছে ঠিকই, কিন্তু তুমিও তার সাথে সুর মিলাইছো। তুমি যদি বিয়ার প্রথম দিনেই মারে বুঝাই দিতা যে এই দুইটা মানুষ তোমার জীবন অপরিহার্য, তাদের ছাড়া তোমার একটা দিনও চলবো না, তাইলে মা আমার দাদা দাদির সাথে এই ব্যবহার করতে পারতো না। এই বয়স্ক দুইটা মানুষেরও এমন দিন দেখা লাগতো না বাবা। তুমি যেমন আমার জন্ম দিয়ে অনেক কষ্ট করছো, তোমার পুত্র বধূ দিয়া তুমি এই কয়দিনে যে পরিমাণ কষ্ট পাইছো, আমার দাদি তো এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছে তোমার দ্বারা। কেমনে পারলা মা, কেমনে পারলা? তুমি তোমার বাপ মার লইগা যা করছো, তোমার ভাই বোন গো লইগা যা করছো, তার শিখি ভাগও যদি এই অসহায় দুইটা মানুষের জন্য করতা, তাহলে সারা জীবন অমানবিক পরিশ্রম করা, এই আমার বাপের লইগা হাড় ভাঙা পরিশ্রম করা এই দুইটা মানুষের শেষ বয়সে আইসা এত অসহায় হওয়া লাগতো না, এত অসহায় হওয়া লাগতো না মা। আমারে আপনারা সবাই মাফ করে দেন। আমি ভুল করছি মা। আমার উচিত ছিল আপনি ঘুরে আমার মাথার তাজ বানায় রাখা, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম এই বাড়ির সব সয় সম্পত্তি আমি একলাই ভোগ করব, কিন্তু আল্লাহ তা সহ্য করে না। আল্লাহ তার শাস্তি ঠিকই দেয়। আমার ভুল হয়ে গেছে। আমি শেষ সময় আপনাকে সেবা করতে চাই। আমারে মাফ করে দেন মা, আমারে মাফ করে দেন। আপনারা সবাই আমারে মাফ করে দেন। বিশ্বাস করেন এতদিন যা করছি মনের বিরুদ্ধে করছি। আপনার লোকে খারাপ ব্যবহার করে না আমি দরজা লাগায় কাঁদছি যে আমি এগুলো কি করতেছি, আল্লাহ আমার কি পাপ হইতেছে, আমি কি অন্যায় করতেছি। আমি বলছি ওনারে, বলছি কয়টা দিন আমারে মাফ করে দেন আপনারা। বৌমা, তুমি একদম ভুল করো নাই, তুমি ঠিক কাজটাই করছো। তুমি যদি এটা না করতা তাইলে আমাকে চোখ কান খুলতো না, আমাকে ভুল ভাঙতো না। তুমি একদম ঠিক করছো। আসলে মানুষের কর্মফল মানুষে পাইতেই হইব। আমরা আমাদের প্রায়শ্চিত্ত এখন করব। আমরা আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, এখন আমাকে সেইখানে যাওয়ার পালা। চলো চলো আমরা যাই। হয়ে যান, তোরে আমি অনেক কষ্ট করে জন্ম দিছি বাপ। বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি বৈশাও তবু সুখ দুঃখের লেগে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি তোরা যেন ভালো থাকো, সুখী থাকো। আর এখন আমাকে সামনে তুই বাড়ি থেকে বাইরে যাবি, এটা তো আমরা বাইরে দিতে পারব না। কতদিন তবু ছাড়া আসছিলাম, বাড়ির থেকে যাইস না বাপ, আমি তবু লইয়াই থাকবো। তুই যদি
এই বাড়ির থেকে বাইরে যাস তাহলে সবার আগে তোর বাপ মা এই বাড়ির থেকে বাইরে হয়ে যাইব। তুমি আমার মাফ করে দাও বাবা। Vigo, 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 Vigo Electronics. Vigo, 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 Vigo Electronics. ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে।